একটু কমেন্ট করে জানান যে শুনতে পাচ্ছেন কিনা। আচ্ছা, দেখেন, প্রোটিনের অভাবে দুটি রোগ হয়। একটি হলো কোয়াশিয়রকর আর একটা কি ম্যারাসমাস। তো দুইটা রোগের বৈশিষ্ট্য প্রায় কাছাকাছি। তো আমি একটু মনে রাখার জন্য বলছি, আমরা তো কুয়া চিনি। কুয়াতে কি থাকে? পানি থাকে, ঠিক আছে? কুয়াতে মনে রাখবেন, কুয়াতে পানি থাকে। তো এই যে কোয়াশিয়রকর রোগী, তার পেট ফুলে যাবে, তার পেটে পানি চলে আসবে। দেখেন, পেট ফুলে যাবে। হ্যাঁ, পেশি দুর্বল হবে, পেট ফুলে যাবে, এটা একটু মনে রাখবেন। কুয়াতে পানি থাকে, তার পেট ফুলে যাবে, পেটে পানি চলে আসে। আর ম্যারাসমাস হলো একদম পেট ফুলে না, এটাতে পেট ফুলে না, এটাও একদম শুকিয়ে যায়। ঠিক আছে? ম্যারাসমাস মানে মরা, মরা মানে কি শুকানো। ওকে, এটা একটু মনে রাখবেন যে কুয়া আর হলো শুকানো। তো একটু এখানে একটা শর্ট একটা টার্ম আছে, দেখেন। কোয়াশিয়ারকর শুধু প্রোটিনের অভাবে হয়। কোয়াশিয়ারকর শুধু প্রোটিনের অভাবে হয়। আমরা আগে বলছিলাম যে প্রোটিনের অভাবে আমাদের মাংসপেশিতে পানি চলে আসে। আর ম্যারাসমাস ক্যালোরি ও প্রোটিনের অভাবে হয়, মানে শর্করা ও প্রোটিনের অভাবে ম্যারাসমাস হয়। আর কোয়াশিয়ারকর শুধু প্রোটিনের অভাবে। আর কোয়াশিয়ারকর মনে রাখবো হলো কুয়া দিয়ে, আর হলো আপনার ম্যারাসমাস মনে রাখবো হলো শুকনা মানে মরা দিয়ে। এবার দেখেন, এবার হলো স্বাস্থ্যকর খাবারের নির্দেশনা, যে আমরা একটা সুস্থ মানুষ প্রতিদিন কোন খাবারটা কত পরিমাণে গ্রহণ করবে। তো দেখেন, এটার একটি চার্ট আমরা দেখতেছি। কারণ একটি স্বাস্থ্যকর খাবার যদি আপনি না খান, তাহলে আপনি নানান ধরনের রোগে আক্রান্ত হবেন। কেউ যদি শুধু ফ্যাট খায়, তাহলে সে কি ওভার ওয়েট হয়ে যাবে এবং সে খুব দ্রুত অসুস্থ হয়ে যাবে। আবার কেউ যদি খুব বেশি প্রোটিন খায়, সেও অসুস্থ হয়ে যাবে। আবার কেউ যদি শুধু কার্বোহাইড্রেট খায়, উনি অসুস্থ হয়ে যাবে। সে কারণে একটা ব্যালেন্স ডায়েট আমাদেরকে মেনটেন করতে হবে। কোন খাবারটা কতটুকু খেতে হবে, দেখেন। কার্বোহাইড্রেট, আমরা কার্বোহাইড্রেটটা খাবো হলো 50 থেকে 60%। কত পার্সেন্ট? 50 থেকে 60%। ওকে। প্রোটিন খাবো হলো আমরা 15 থেকে 20%, আর ফ্যাট হলো 20 থেকে 15%। তো ফ্যাটের মাঝে আবার হলো দুইটা ভাগে ভাগ করছি। ঠিক আছে, এটা একটু আপনারা একটু মনে রাখবেন যে একটা ফ্যাটটা কতটুকু খাবেন, সম্পৃক্ত ফ্যাট কতটুকু খাবেন, আর অসম্পৃক্ত ফ্যাট কতটুকু খাবেন। ঠিক আছে, দেখেন, আপনারা হলো অসম্পৃক্ত যেটা, ওটা হলো 20%, আর হলো সম্পৃক্ত যেটা, এটা হলো 5% খাবেন। ওকে, তো সেটা আমরা পরে আলোচনা করব। এই হলো আমাদের একটি খাদ্য নির্দেশিকা। এবার দেখেন, আমরা চলে আসছি হলো তৈল জাতীয় যেটা স্নেহ পদার্থ বা লিপিড যে অংশটা। দেখেন, লিপিড হলো চর্বি জাতীয় পদার্থ যা শক্তি সরবরাহ করে, কোষ গঠন করে। ঠিক আছে, মানে তেল যেটা, সেটা শক্তিও সরবরাহ করে, আবার কি করে আমাদের দেহের কোষ গঠন করে। এবং স্কিনের, আমাদের যে স্কিন, আমাদের যে স্কিনের আপনার হলো পরিচর্যা বা স্কিন ভালো রাখার জন্য কিন্তু এই খাবারটা খুবই গুরুত্বপূর্ণ, এবং এই খাবারের অভাবে কিন্তু স্কিনের সমস্যাগুলো দেখা দেয়। দেখেন, লিপিডের মাঝে কতগুলো ভাগ আছে। একটা কি চর্বি। দেখেন, শক্তি, চর্বি কি করে? শক্তি সঞ্চয় করে, শরীরের তাপ নিয়ন্ত্রণ করে। হ্যাঁ, নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। এটা কোথা থেকে আমরা পাই? মাংস থেকে পাই, দুধ থেকে পাই, এবং বাদাম থেকে পাই। হ্যাঁ, তার মাঝে হলো যে বাদামের যে চর্বি, এটা কি, এটা খুব ভালো। এটাতে এইচডিএল বেশি থাকে। ঠিক আছে, এইচডিএল মানে হাই ডেনসিটি লিপোপ্রোটিন। ঠিক আছে, তো এইচডিএল বেশি থাকে বাদামে। আবার দেখেন, তেল, তেল জাতীয় যে খাবারগুলো, তেল আমরা মূলত পাই কি থেকে? বীজ থেকে। দেখেন, সয়াবিন তেল, সূর্যমুখী তেল বা তিলের তেল, হ্যাঁ, সরিষার তেল ইত্যাদি অনেক ধরনের তেল আমরা পেয়ে থাকি। এবার দেখেন কোলেস্টেরল যেটা, ঠিক আছে, কোলেস্টেরল কি? কোলেস্টেরল আমরা কোথা থেকে পাই? দেখেন, কোলেস্টেরলের কাজকে কোষ গঠন ও হরমোন উৎপাদনে সাহায্য করে। অতিরিক্ত কোলেস্টেরল আবার হৃদরোগের কারণ হতে পারে, এটা একটু মনে রাখবেন। তো কোলেস্টেরল আমরা পাই মাংস থেকে, ডিম থেকে, দুধ থেকে। ওকে, এবার দেখেন, আমরা পরে যাই যে স্নেহ পদার্থের যে উৎসগুলো কি কি। দেখেন, স্নেহ পদার্থের উৎসকে, দেখেন, এটাকে উদ্ভিদ উৎস দুই ভাগে আমরা পাই, একটা উদ্ভিদ আর একটা কি প্রাণীজ। উদ্ভিদ উৎস কি কি? আমরা যে বীজ থেকে পাই, যেমন সরিষা, সয়াবিন, তিল, তিসি, ভুট্টা, হ্যাঁ, নারিকেল, সূর্যমুখী, পাম ইত্যাদি থেকে আমরা উদ্ভিজ উৎসগুলো পেয়ে থাকি। আবার আমরা আরো কি পাই? বাদাম জাতীয় যেগুলো, কাজু বাদাম, পেস্তা বাদাম, চীনা বাদাম ইত্যাদি থেকে আমরা উদ্ভিদ উৎস পেয়ে থাকি। তারপর দেখেন কি কি কাজ, স্নেহ জাতীয় প্রধান কাজ কি?
শরীরে তাপ উৎপাদন করে এবং শক্তি উৎপাদন করে। আপনারা জানেন কিনা সবচেয়ে বেশি কিলো ক্যালোরি হয় হলো স্নেহ জাতীয় উপাদান থেকে, এটার পরিমাণ কত 9.3। আর হলো শর্করা এবং আমিষে হলো 4.1, মানে 1 গ্রাম, ঠিক আছে, 1 গ্রাম আমিষ খেলে আপনি পাবেন হলো 4.1 কিলো ক্যালোরি শক্তি, আর 1 গ্রাম স্নেহ খেলে আপনি পাবেন হলো 9.3 কিলো ক্যালোরি শক্তি। ওকে, তো দেখেন স্নেহ জাতীয় যে খাবার, দেখেন স্নেহ পদার্থে কোন কোন ভিটামিন দ্রবণীয়, দেখেন ভিটামিন এ, ডি, ই এবং কে, এখান থেকে কোয়েশ্চেন আসে, খুবই গুরুত্বপূর্ণ। এই 4টি ভিটামিন হলো স্নেহ পদার্থে দ্রবণীয়। আর পানিতে দ্রবণীয় ভিটামিন কি, ভিটামিন বি এবং সি, এটা একটু মনে রাখবেন কেমন। এবার দেখেন অভাবজনিত যে লক্ষণগুলো, স্নেহের অভাবে কি কি হইতে পারে। দেখেন প্রধানত আমি বলছিলাম না একটু আগে যে চর্মরোগ এবং একজিমা হতে পারে। তারপর দেখেন দীর্ঘদিন স্নেহ পদার্থের অভাবে দেহের সঞ্চিত প্রোটিন ক্ষয় হয় এবং দেহের ওজন ধীরে ধীরে হ্রাস পায়। এবার দেখেন আমরা এবার চলে আসবো হলো ইয়েতে, এই বিএমআই যেটা, ঠিক আছে, বডি মাস ইন্ডেক্স, মানে এটার মেন এটা হলো আপনি যখন শুয়ে থাকবেন, একটা লোক যখন পরিপূর্ণ বিশ্রামরত অবস্থায় তার শরীরের মানে আহ তার যে আপনার হলো শরীরের ওজন এবং আপনার হলো দেখেন শরীরের ওজন এবং উচ্চতা দুইটার মাঝে সামঞ্জস্য আছে কিনা সেটা বের করার যে ইন্ডেক্সটা, সেটা কি বডি মাস ইন্ডেক্স বা বিএমআই। তো এটার সূত্রটা হলো কি জানেন, এটার সূত্রটা হলো আপনার শরীরের যে ওজন, ঠিক আছে, দেখেন কেজি, এটা হলো আপনার মনে করেন আপনি কত 62 কেজি, আর আপনার উচ্চতা সেটাকে আমরা নিব কিসে, মিটারে, মনে করেন আপনি 1.6 মিটার ধরে নিলাম। তাহলে এই মিটারটাকে আমরা স্কোয়ার করব, স্কোয়ার করার পরে যে মানটা আসবে ওই মানটাকে দিয়ে আমরা কি 62কে ভাগ দিব। ভাগ দেওয়ার পরে দেখেন আপনার যদি বিএমআই যদি 18.5-এর নিচে হয় তাহলে কি শরীরের ওজন খুবই কম। বলে রাখি এটা রিটেনের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এটা রিটেনে 1-2 বার আসছে। 18.5-এর বিএমআই এর মান যদি 18.5-এর কম হয় তাহলে কি আপনার শরীর ওজন খুবই কম। আপনি এটা দেখতে পারবেন কিভাবে জানেন, বিএমআই ক্যালকুলেটর আছে, আপনি দেখবেন যে বিভিন্ন ধরনের আপনার মোবাইলে দেখবেন আছে বিএমআই ক্যালকুলেটর, বা আপনি হলো গুগলে গিয়েও অনলাইনে দেখতে পারেন। আর আপনি যদি 18.5 থেকে 24.9 হন তাহলে কি আপনাকে বলা হবে কি সুস্বাস্থ্যের অধিকারী। কিন্তু আমাদের দেশে মনে করি কি যে এগুলো কি, এগুলো মানে শুকনা মানুষ, এটা কি শুকনা মানুষ। স্বাস্থ্যবান কি, দেখেন এটাকে বলা হয় স্বাস্থ্যবান, এই যে এগুলা, এগুলা কি আমাদের দেশে স্বাস্থ্যবান। আর দেখেন 25 থেকে 29.9 যদি হয় তাহলে আপনার ওজন একটু বেড়ে গেছে, আপনাকে কি ওজন কমানো প্রয়োজন। আর 30 থেকে 34.9 যদি হয় আপনি মোটা হওয়ার প্রথম স্তরে আছেন, আপনাকে খাদ্য গ্রহণ এবং ব্যায়াম করতে হবে। দেখেন 35 থেকে 39.9 আপনি মোটা হওয়ার দ্বিতীয় স্তরে, পরিমিত খাদ্য গ্রহণ করতে হবে এবং এক্সারসাইজ মাস্ট করতে হবে। আপনি 40-এর উপরে যদি থাকেন তাহলে আপনার আপনি অতিরিক্ত মোটা হয়ে গেছেন এবং আপনার মৃত্যু ঝুঁকির সমূহ সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, তো আমরা কি আমাদের হলো যে বিএমআইটা হলো পারফেক্ট, সেটা কত 18.5 থেকে 24.9, এটা একটু মনে রাখবো, এটা গুরুত্বপূর্ণ। ওকে, তারপর দেখেন এবার আমরা যে কোনো, আপনারা এখন চাইলে আপনাদের খাতায় বা আপনাদের মোবাইলে আপনারা এটা একটু মাপ যোগ করতে পারেন, যে আপনারা দেখবেন কেজি, উপরে লিখবেন কেজি আর নিচে লিখবেন যে মিটার, আপনার উচ্চতাটা মিটারে কনভার্ট করবেন, কনভার্ট করে মিটারটাকে আপনি স্কোয়ার দিবেন। স্কোয়ার দেওয়ার পরে যে মানটা আসবে, হ্যাঁ, মনে করেন আপনার 3 আসলো, ঠিক আছে, তাহলে 62কে আপনি গুণ দেন, ভাগ দেন, সরি, ভাগ দিলে কত আসতেছে 20.সামথিং, তাহলে এটা আপনার কি বিএমআই। ওকে, এবার দেখেন আমরা দেখেন আমাদের হলো এক্সট্রা কিছু, এই অধ্যায়ের এক্সট্রা কিছু তথ্যকণিকা আছে, তথ্যকণিকাগুলো আমরা একটু দেখবো। দেখেন আমাদের খাদ্যে প্রতিদিন হলো 15 গ্রাম প্রাণীজ আমিষ
ঠিক আছে, 5 থেকে 10 গ্রাম, সরি, দেখেন 5 থেকে 10 গ্রাম উদ্ভিজ্জ স্নেহ পদার্থ থাকা প্রয়োজন। এটা কি আমাদের খাদ্যের দৈনন্দিন যে তালিকা। তারপরে দেখেন শিশু খাদ্যে অধিক পরিমাণে স্নেহ খাদ্য থাকা প্রয়োজন। একজন বয়স্ক ব্যক্তির মোট ক্যালোরির 10 থেকে 15% স্নেহ পদার্থ থাকা প্রয়োজন। 1 গ্রাম স্নেহ পদার্থ থেকে 9.3 কিলো ক্যালোরি শক্তি পাওয়া যায়। আর শর্করা থেকে পাওয়া যায় 4.1, আর আমিষ থেকে পাওয়া যায় 4.1। এটা একটু মনে রাখবো, ঠিক আছে। তো দেখেন আমরা আরেকটা তথ্য মনে রাখবো, আমাদের সবসময় শিশু এবং হলো যারা বৃদ্ধ আছে তাদেরকে স্নেহ জাতীয় খাদ্য একটু বাড়তি পরিমাণে দিতে হবে। এবার দেখেন আমরা এবার চলে আসবো যে ভিটামিনে। ভিটামিনকে আমরা দুটো ভাগে ভাগ করছি, একটা হলো ওয়াটার সলিউবল মানে পানিতে দ্রবণীয়, আর একটা হলো স্নেহ পদার্থ মানে আপনার হলো তেল মানে অয়েল সলিউবল, যেটা তেলে যেটা দ্রবণীয় বা স্নেহ পদার্থে যেটা দ্রবণীয়। তো একটু আগে আমরা বলছিলাম যে 4টা ভিটামিন হলো স্নেহ পদার্থের দ্রবণীয়, কি কি, এ, ডি, ই এবং কে। আর 2টা ভিটামিন হলো পানিতে, সেগুলো কি ভিটামিন বি কমপ্লেক্স, আরেকটা কি ভিটামিন সি। ওকে, তাহলে এবার দেখেন আমরা এবার এর বিস্তারিত চলে যাব। তো ভিটামিন এ, ভিটামিন এ এর রাসায়নিক নাম কি, রেটিনল। একটু মনে রাখবেন রাসায়নিক নাম রেটিনল, এটা মাঝে মাঝে আসে। তো এটার মেইন কাজ কি, দৃষ্টি শক্তি ভালো রাখে ভিটামিন এ, ঠিক আছে। কারণ আমাদের কাছে ভিটামিন এ নামটা আসলেই আমাদের চোখে কি হয়, দৃষ্টিশক্তি, যে ভিটামিন এ খেলে চোখের দৃষ্টিশক্তি ভালো থাকে। ভিটামিন এর অভাবে কি হয়, রাতকানা রোগ হয়। দেখেন ত্বক ও রোগ প্রতিরোধ ক্ষমতা করে, কারণ ভিটামিন এক ধরনের কি অ্যান্টিঅক্সিডেন্ট, মনে রাখবেন অ্যান্টিঅক্সিডেন্ট। ওকে, দেখেন এটার মেন যে উপাদান উৎসগুলো কি কি, দেখেন গাজর, ডিমের কুসুম, হ্যাঁ কলিজা, দুধ, তারপরে আম, তারপরে মিষ্টি কুমড়া, ঠিক আছে, ইত্যাদি ইত্যাদি ভিটামিন এ আমরা পেয়ে থাকি। তারপরে আমরা ছোট মাছের মাথাতে আমরা ভিটামিন এ পেয়ে থাকি। অভাবে কি হয়, রাতকানা রোগ হয়, ঠিক আছে, রাতকানা রোগ হয়। এবার দেখেন ভিটামিন সি, এটার আরেক নাম কি অ্যাসকর্বিক অ্যাসিড। ভিটামিন এর রাসায়নিক নাম কি অ্যাসকর্বিক অ্যাসিড। এটার কি কাজ দেখেন, ক্ষত সরাতে সাহায্য করে, দাঁতমারের সুস্থতা বজায় রাখে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, ঠিক আছে। দেখেন এটা আমরা মেন উৎস কি, আমলকি, লেবু, টমেটো, কমলা। তো দেখেন আমলকিতে সবচেয়ে বেশি ভিটামিন সি পাওয়া যায়। আর আমাদের দেশে সবচেয়ে বেশি সহজলভ্য হলো কাজি পেয়ারা। ভিটামিন সি এর সবচেয়ে সহজলভ্য উৎস হলো কাজি পেয়ারা, এটা একটু মনে রাখবেন। তারপর দেখেন এর অভাবে কি হয়, স্কার্বি রোগ হয়, মাড়ি থেকে রক্তপাত হয়, ক্ষত সহজে শুকায় না। এবার দেখেন ভিটামিন ডি। ভিটামিন ডি এর মেন কাজ হলো হাড় ও দাঁতের গঠন ঠিক রাখা, দাঁত শক্ত রাখা, হাড় শক্ত রাখা। তারপরে ক্যালসিয়াম শোষণে সাহায্য করা। আপনি যদি প্রচুর পরিমাণে ক্যালসিয়াম খান কিন্তু আপনার যদি ভিটামিন ডি এর যদি ঘাটতি থাকে, তাহলে আপনার ক্যালসিয়াম আপনার দেহে শোষিত হবে না, আপনার ক্যালসিয়ামটা আপনার পরিপূর্ণ কাজ করবে না, ঠিক আছে। তো এটার উৎস কি, রোদ। এটা একটা ভুল তথ্য বলা চলে, ভিটামিন ডিটা আমাদের শরীরেই থাকে, ঠিক আছে, কিন্তু রোদ আমাদের শরীরে যখন লাগে তখন আমাদের শরীর থেকে কি হয় সেটা মানে আমাদের শরীরে ব্যবহার উপযোগী হয়, এটা একটু মনে রাখবেন। আর দুপুর 3টা পর্যন্ত, সকাল থেকে দুপুর 3টা পর্যন্ত রোদ কি এই ভিটামিন ডি তৈরিতে আমাদের সহায়তা করে। ভিটামিন ডি এর অভাবে কি রোগ হয়, রিকেটস এবং ম্যালেশিয়া রোগ হয়। এবার দেখেন আসলে ভিটামিন ই, এটার রাসায়নিক নাম হলো টেকোফেরল, ঠিক আছে। এটার অভাবে দেখেন কোষের ক্ষয় হয়, ত্বক ও প্রজননতন্ত্র সুস্থ থাকে। মানে ভিটামিন কি কোষের ক্ষয় রোধ করে, ত্বক সুস্থ রাখে এবং আমাদেরকে কি আমাদের জৈবিক কাজ এবং প্রজননতন্ত্র সুস্থ রাখে। দেখেন এটার উৎস কি, বাদাম, তেল, ডিম এবং বিভিন্ন ধরনের শাকসবজি। এই ভিটামিন ই এর অভাবে কি হয়, দেখেন নার্ভ দুর্বল, আমাদের নার্ভ সিস্টেম তাদের দুর্বল, তাদের বেশি করে ভিটামিন ই খাওয়া উচিত, ভিটামিন ই জাতীয় খাবার খাওয়া উচিত। তারপর দেখেন বন্ধ্যাত্ব হয়, ভিটামিন ই এর অভাব থাকলে সন্তান জন্মদানে একটা নারী ব্যর্থ হয়। তারপরে পেশির দুর্বলতা দেখা দেয়। তারপর আরো সমস্যা আছে, আপনার ভিটামিন ই এর অভাবে আমাদের স্কিনের সমস্যা হয়। সে কারণে আপনি দেখবেন আমার যারা নাকি স্কিন কেয়ার প্রোডাক্ট ইউজ করেন ওখানে দেখবেন যে আপনার ভিটামিন ই লেখা থাকে। ওকে, তারপর দেখেন ভিটামিন কে, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা থেকে 2বার বিসিএস এ কোয়েশ্চেন আসছে ভিটামিন কে থেকে। দেখেন এটার প্রধান কাজ কি, রক্ত জমাট বাঁধা, হ্যাঁ রক্ত জমাট বাঁধতে সাহায্য করা। আজকে সকালে একজন আমাকে নক দিছিলেন যে ভিটামিন কে নিয়ে তার একটু ঝামেলা। তো দেখেন এটার কোন উৎস থেকে আমরা পাই, সবুজ শাকসবজি, কলিজা, ডিম থেকে আমরা ভিটামিন ই পাই। তারপর দেখেন এটার অভাবে কি হয়, রক্তপাত, হ্যাঁ সহজে বন্ধ হয় না। তারপরে রক্ত জমাট বাঁধে না, খুবই গুরুত্বপূর্ণ। আপনি যখন কেটে যাবে, ঠিক আছে, আপনার শরীরে যখন ই এর ঘাটতি থাকবে বা কারো যখন আপনার সার্জারি হবে, ঠিক আছে, তার শরীরে যখন ই এর ঘাটতি থাকবে তখন কিন্তু সে কিন্তু আপনার তার শরীরে রক্তপাত সহজে কি হবে না, আপনার বন্ধ হবে না। এটা খুবই অ্যালার্মিং। এবার আমরা দেখব যে এই যে ভিটামিন গুলো আছে, আমরা 4টা ভিটামিন পড়লাম, এটার দেখেন উৎস আমরা একটু দেখিয়ে ফেলছি। দেখেন
একটু দেখে ফেলছি, একটু দেখেন, এগুলো আমরা দেখে ফেলছি। রিকেটস, অ্যাস্ট্রিওম্যালেশিয়া, এগুলো জানেন? রিকেটস এবং অ্যাস্ট্রিওম্যালেশিয়াটা আসলে কি? দেখেন, রিকেটস আর অ্যাস্ট্রিওম্যালেশিয়া হলো আপনার হাড়ের যে রোগ, ঠিক আছে? এটা হলো হাড়ের রোগ। এর অভাবে কি হয়? হাড় দুর্বল হয়ে যায় এবং হাড় কি হয়? ভেঙে যায়। ওকে, তো অ্যাস্ট্রিওম্যালেশিয়াটা মূলত দেখেন, এই অ্যাস্ট্রিওম্যালেশিয়ার মূলত হলো বৃদ্ধ লোক যারা আছে তাদের বেশি হয়, আর রিকেটসটা শিশুদের বেশি হয়। ঠিক আছে, এটা একটু আপনাদের মনে রাখতে হবে। মানে হাড় বেঁকে যায়, পরে যে কোনো সময় একটু আঘাত লাগলে হাড় ভেঙে যেতে পারে। তারপরে দেখেন আপনার হলো ভিটামিন ই আমরা দেখলাম, তারপরে হলো ভিটামিন কে সম্পর্কে আমরা দেখলাম। এবার আমরা চলে আসবো হলো আহ ভিটামিন বি কমপ্লেক্স। হ্যাঁ, এটা খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রায় ম্যাক্সিমাম সময় কোয়েশ্চেন আসে। ভিটামিন বি কমপ্লেক্স এটা আমরা একটু দেখব। প্রথম হলো আমরা ভিটামিন বি, বি1, বি2, বি3, বি5, বি6, বি7, বি9, বি12, এই যে টোটাল যে আহ 8টা নাম আমরা বললাম, এই 8টার নামগুলো আমরা কি করব? বি1 এর নাম কি? থায়ামিন। বি2 এর রিবোফ্লেভিন। বি3 কি? নিয়াসিন বা নিকোটিনিক অ্যাসিড। বি5 প্যান্টোথেনিক অ্যাসিড। বি6 পাইরিডক্সিন অ্যাসিড। এ দেখেন একটু বলি, আমাদের যে আহ, বইটাতে এটা একটু ভুল আছে, ঠিক আছে? বি5টা ওখানে দেওয়া আছে নিয়াসিনিক, একটু মনে রাখবেন যে ওখানে হলো বি3 হবে, বি5 এর জায়গায় বি3 হবে, আর বি5টা কি? প্যান্টোথেনিক অ্যাসিড হবে। এটা আমরা আপনাদেরকে বলে দিচ্ছি এবং পরে আমরা এটা সংশোধন করে দেব। আর বি6 এর নাম কি? পাইরিডক্সিন। আর বি7 বায়োটিন। বি9 ফলিক অ্যাসিড বা ফোলেট। বি12 কি? কোভালামিন। একটু মনে রাখবেন এগুলা, যে কোনটার কি নাম। তো দেখেন বি থায়ামিনের অভাবে কোন রোগ হয়? দেখেন ভেরি ভেরি রোগ হয়, দুর্বলতা এবং ভেরি ভেরি রোগটাকে হাত পা কাঁপাকাঁপি করে, স্নায়বিক দুর্বলতা। ঠিক আছে, তো দেখেন এটা আমরা কোথা থেকে, কোন উৎস থেকে ভিটামিন বি1 পেতে পারি? দেখেন আমরা এটা পেতে পারি হলো আহ দেখেন, মানে ঢেকি ছাটা যে চাল, তারপরে গোটা শস্য, ডাল, মাংস ইত্যাদি থেকে আমরা পেতে পারি। দেখেন যকৃত, মাংস এবং যকৃত থেকে আমরা বি1 পেয়ে থাকি। দেখেন বি2, দেখেন রাইবোফ্লাভিন এটার যে রাসায়নিক নাম। এটার অভাবে কি হয়? মুখে ঘা হয়, চোখে জ্বালা হয়, জিহ্বা ফুলে যায়। আমরা দেখি যে প্রায় সময় ডাক্তারদের আহ আমাদের প্রায় সময় মুখে ঘা হয়ে যায়, তখন ডাক্তারদের কাছে গেলে ডাক্তার এক ধরনের ট্যাবলেট দিচ্ছে, আপনি মুখে এগুলো ঘষে দিবেন। তো এটা কি কারণে? এটা ভিটামিন বি2 মানে রিবোফ্লাভিন জাতীয় একটি ঔষধ, ঠিক আছে? এটার উপাদান দিয়ে তৈরি। তো এটা আমরা কোথা থেকে পাবো? দেখেন দুধ থেকে পাবো, ডিম থেকে পাবো, কলিজা থেকে পাবো, পাতা জাতীয় যে সবজি আছে ওইগুলো থেকে আমরা পাবো। বি3 দেখেন এটা কি? নিয়াসিন বা নিকোটিনিক অ্যাসিড এটার রাসায়নিক নাম। এটার অভাবে দেখেন কি হয়? পেলেগ্রা রোগ হয়, ত্বকে ফুসকুড়ি হয়, ডায়রিয়া হয়, মানসিক সমস্যা দেখা দিতে পারে। ওকে, তো দেখেন আহ তারপরে কি হয়? দেখেন এটা আমরা কোথা থেকে, মানে কোন উৎস থেকে এটা আমরা পেতে পারি? দেখেন মাংস, মাছ, বাদাম, গোটা শস্য থেকে আমরা ভিটামিন বি3 পেয়ে থাকি। ভিটামিন বি5 দেখেন প্যান্টোথেনিক অ্যাসিড, এটা হলো এটার অভাবে কি হয়? দেখেন খুব দুর্বল ভাব, ত্বক জ্বালাও এবং ক্লান্তি হয়। এটা আমরা কোথা থেকে পাই? ডিম, কলিজা, মাশরুম, ফুলকপি থেকে আমরা ভিটামিন বি5 পাই। ঠিক আছে, তারপরে দেখেন এই যে, ঠিক আছে, এই যে ভিটামিন বি5 এটা কিন্তু এটা কয়েকটা কাজ করে। এটার মধ্যে অন্যতম একটা কাজ হলো আমাদের যে রক্তকণিকা আছে না, শরীরে রক্তকণিকা তৈরি করে। ঠিক আছে, ভিটামিন বি5 এটা কিন্তু পরীক্ষা আসতে পারে। আমার হঠাৎ করে মনে হলো যে এটা আপনাদেরকে বলি। দেখেন ভিটামিন বি5 শরীরে রক্তকণিকা তৈরি করে। আর ডিমের যদি ওটা আসে, আপনি ওখানে হলো ইয়ে দিবেন, ডি দিবেন। তারপর দেখেন ভিটামিন বি7 এটার অন বি সরি বি6 পাইরোডক্সিন। দেখেন বি6 এর অপর নাম হলো পাইরোডক্সিন। এটার অভাবে কি হয়? দেখেন খিঁচুনি, বিষণ্ণতা, রক্ত স্বল্পতা হয়, অ্যানিমিয়া যেটাকে আমরা বলি, ভিটামিন বি6 এর অভাবে অ্যানিমিয়া হয়। এটা হলো মাছ, কলিজা, কলা, বাদাম ইত্যাদি, মানে আয়রন জাতীয় যে খাবারগুলো আছে ওইগুলো খেলে এটার অভাব পূরণ হয়। তারপরে দেখেন আপনার হলো বি7 এটা হলো অপর নাম কি? বায়োটিন। আমাদের যখন যাদের চুলের সমস্যা বা ত্বকের সমস্যা তাদেরকে ডাক্তাররা সাজেস্ট করে কি? বায়োটিন ট্যাবলেট। এটা বি7 দিয়ে তৈরি। ডিমের কুসুম, বাদাম, সয়াবিন এবং কলিজা থেকে আমরা এটা পেতে পারি। তারপর দেখেন বি9 এটার অন্য নাম হলো ফলিক অ্যাসিড বা ফোলাইট। এটা হলো আপনার 44তম বিসিএস এ আসছিল প্রিলিতে। হ্যাঁ, নিচের কোনটি?
ফলিক অ্যাসিড, মানে নিচের কোন ভিটামিনটি ফলিক অ্যাসিড। এটার অভাবে কি দেখেন রক্ত শূন্যতা, গর্ভকালীন শিশুর নিউরাল টিউব ডিফেক্ট হয়। সে কারণে যারা নাকি আপনার হলো কনসিভ করেন, যারা গর্ভবতী যারা আছেন, তাদেরকে এই B9 বা ফলিক অ্যাসিডটা সাজেস্ট করা হয়। পালন শাক, ডাল, কমলা লেবু, ডিমে আমরা এটা পেয়ে থাকি। তারপরে পরে সর্বশেষ হলো ভিটামিন B12। এটার অপর রাসায়নিক নাম হলো কোবালামিন। দেখেন এটার অভাবে কি হয় অ্যানিমিয়া, স্মৃতি বংশ, স্নায়বিক সমস্যা। ওকে, দেখেন শুধু প্রাণীজ উৎস, এটা একটু মনে রাখবেন, এটা গুরুত্বপূর্ণ। শুধু প্রাণীজ উৎস থেকে ভিটামিন B12 পাওয়া যায়, এটার কোনো উদ্ভিজ্জ উৎস নেই। ওকে, এবার দেখেন আমরা পরে যাচ্ছি যে আপনার হলো রাসায়নিক যে খনিজ যে উপাদানগুলো আছে, খনিজ পদার্থ। খনিজ পদার্থের মাঝে যে যেটা আমরা দেখি, দেখেন আমাদের হলো আছে হলো ক্যালসিয়াম। ঠিক আছে, ক্যালসিয়ামের প্রধান কাজে হাড় ও দাঁত গঠনে ক্যালসিয়াম সহায়তা করে থাকে আমাদের। ঠিক আছে, তো আমাদের হাড় ও দাঁতের প্রধান ইয়ে কি ক্যালসিয়াম। তো দেখেন এটা কোথায় থেকে আমরা পেয়ে থাকি, দুধ, ডিম, ছোট মাছ, শাকসবজি থেকে আমরা পেয়ে থাকি। তো এর অবজনই হয় কি, হাড় নরম হয়, দাঁতের ক্ষয় হয়, যে হাড় নরম হয়, ভঙ্গুর হয়ে যায়, আপনি আঘাত লাগলে সেটি ভেঙে যেতে পারে। তারপর দেখেন আয়রন বা লোহা রক্তে হিমোগ্লোবিন তৈরি করে। এটার কাজ কি, রক্তে হিমোগ্লোবিন তৈরি করা। ঠিক আছে, এটা হলো রক্তের প্রধান উপাদান। প্রাপ্তবয়স্ক মানুষের দেহে 2 থেকে 6 গ্রাম কি থাকে, আয়রন থাকে। এটা আমরা কোথা থেকে পাই, কলিজা, পালং শাক, ডাল, ডিম থেকে আমরা লোহা বা আয়রন পেয়ে থাকি। তারপরে দেখেন, তারপরে আমরা এটা পাইতে পারি হলো কলা থেকে আয়রন পেতে পারি। তারপরে আমরা হলো কচু শাক থেকে আয়রন পেতে পারি। ঠিক আছে, দেখেন এর অভাবে রক্ত শূন্যতা বা অ্যানিমিয়া হয়ে থাকে। তারপরে দেখেন আয়োডিন। আয়োডিন দেখেন, আয়োডিন হলো থাইরয়েড হরমোন তৈরি করে। আয়োডিন আমাদের শরীরে থাইরয়েড হরমোন তৈরি করে। ঠিক আছে, তো এই আয়োডিন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এর অভাবে আমাদের হলো আপনার থাইরয়েডিজম হয়, যেটা হলো গলগণ্ড রোগ হয় আমাদের। ঠিক আছে, আবার আয়োডিনের শিশুদের আয়োডিনের অভাবে কি হয়, ক্রিটিনিজম। ঠিক আছে, ক্রিটিনিজম একটা রোগ আছে, সেটা শিশুদের হয়ে থাকে, ক্রিটিনিজম। ওকে, এটা বই আছে, আপনারা একটু দেখে নিন। তারপরে দেখেন আয়োডিনের অভাবে দেখেন আমরা কিভাবে এটা থেকে পরিত্রাণ পেতে পারি। আয়োডিন যুক্ত লবণ এবং সামুদ্রিক মাছ। এই গলগণ্ড যে রোগটা, এটা কোন এলাকায় সবচেয়ে বেশি হয়, কারণ উত্তর অঞ্চলে, কারণ সমুদ্র থেকে বিপরীতে তারা থাকে, ওখানে আয়োডিন যুক্ত মাছ পাওয়া যায় না, খাবার খুব কম পাওয়া যায়, সে কারণে ওদের গলগণ্ড রোগটা হয়। তারপরে দেখেন সোডিয়াম। সোডিয়াম খুবই গুরুত্বপূর্ণ, রক্তচাপ ও পানির ভারসাম্য কি করে, আহ ভারসাম্য রক্ষা করে। তারপর দেখেন আমরা পেয়ে থাকি লবণ থেকে, বিভিন্ন সবজি থেকে। ঠিক আছে, তারপর এটার অভাবে কি হয়, শরীর দুর্বল হয়ে যায়, রক্তচাপের সমস্যা হয়। পটাশিয়াম নার্ভ এবং পেশির কাজ করে। অনেক সময় দেখবেন যে পটাশিয়ামের ঘাটতি হলে হঠাৎ করে অসুস্থ হয়ে যায়, মাথা ঘুরে পড়ে যায়। তো পটাশিয়াম হলো আমরা কোথা থেকে পাই, কলা, কমলা, টমেটো, আলু। তারপরে আমরা পাই হলো ডাবের পানি থেকে পটাশিয়াম পাই। তো এটা দেখেন, এটার অভাবজনিত রোগ কি, দুর্বলতা, হৃদস্পন্দনের অন্যান্য সমস্যা। ঠিক আছে, এবার আমরা দেখবো হলো অন্যান্য যে খনিজগুলো আছে। দেখেন ফসফরাস। ফসফরাসের প্রধান কাজ কি, হাড় ও দাঁতের গঠনে সহায়তা করে। এটার উৎস মাছ, মাংস, ডিম। হাড়ের দুর্বলতা, শরীরের দুর্বলতা, দাঁতের দাঁত দুর্বল থাকে। তারপরে দেখেন ম্যাগনেসিয়াম, পেশি এবং স্নায়ুর কাজ করে। শাকসবজি, বাদাম, ডাল থেকে আমরা পেয়ে থাকি, বিভিন্ন ধরনের ফলমূল থেকে। দেখেন এটা পেশির টান এবং দুর্বলতা দূর করে। তারপর দস্তা বা জিঙ্ক রোগ প্রতিরোধক, কোষ বৃদ্ধিতে সহায়তা করে। এই যে ডিম, মাংস, শস্য, ক্ষত শুকাতে দেরি হয়, বৃদ্ধি এর অভাবে শরীরের বৃদ্ধি কম হয়। সেলেনিয়াম কোষ রক্ষা, রোগ প্রতিরোধ করে। বাদাম, ডিম, সামুদ্রিক মাছ এগুলো কম গুরুত্বপূর্ণ। কপার রক্তে আয়রন কাজে, আয়রন, ঠিক আছে, আয়রন, আয়রনের উৎপাদনে সহায়তা করে। দেখেন কলিজা, বাদাম, শস্য, রক্ত স্বল্পতা ও হাড়ের সমস্যা দেখা দেওয়ার অভাবে। ক্লোরিন হজমে সহায়তা করে, অম্ল ক্ষারের ভারসাম্য রক্ষা করে। ঠিক আছে, এটা আমরা উৎস হলো লবণ, সুপ, প্রক্রিয়াজাত খাবার থেকে আমরা ক্লোরিন পেয়ে থাকি। তো ক্লোরিনের আরেকটা উৎস আছে, সেটা হলো কি প্রাকৃতিক উৎস, সেটা হলো টিউবওয়েলের যে পানি আছে না, ওই টিউবওয়েলের পানিটা হলো ক্লোরিনের প্রাকৃতিক উৎস। তো দেখেন ক্লোরিনের অভাবে হজমের সমস্যাতে আমাদের শরীরের দুর্বলতা দেখা দেয়। তো দেখেন আমাদের পরে আরেকটি উপাদান, যেটা হলো কি পানি। তো পানি কিন্তু এটা কিন্তু যে কোনো অধ্যায় থেকে আসতে পারে, সেটা হলো বিজ্ঞানে, বাংলাদেশ পার্টে, আন্তর্জাতিক পার্টে, এটা হিউজ আলোচনা। তো দেখেন আমাদের দেহে 60 থেকে 70% কি পানি। আপনারা জানেন কি না, আমাদের দেহের যদি 10%, 10%-এর কমে যায়, যেমন 60-70% থেকে কমে যদি 10% বা এর কমে চলে আসে, তাহলে মানুষ কি হয়ে যায়, অজ্ঞান হয়ে, এবং সে কি হয়ে যেতে পারে, মারা যেতে পারে। পানির অপর নাম আমরা কি জানি, জীবন। এই পানি আমাদের বাঁচায়, এবং পানি আমাদের কি করে, আবার এই দূষিত পানি আমাদের কি করে মেরে ফেলতে পারে। দেখেন পানির যে কাজগুলো দেখেন কি, কোষীয় কার্যক্রমে সহায়তা করে, হজমে করে, রক্ত সঞ্চালনে এটি সহায়তা করে। এবং পানির অন্যান্য কাজ দেখেন, খাদ্য হজমে সহায়তা করে, রক্ত সঞ্চালনে কাজ করে। হ্যাঁ, পানি করে কি, শরীরের তাপ নিয়ন্ত্রণ করে, কোষে পুষ্টি অক্সিজেন সরবরাহ করে রক্তের মাধ্যমে, বজ্র পদার্থ দেহ থেকে বের করে। একটা হলো ঘাম এবং প্রস্রাব, দুইটার মাধ্যমে বজ্র বের করে। তারপর দেখেন আমাদের শরীর দেখেন
শরীরের যে তরলতা এবং শরীরের তরলতা বজায় রাখে এবং ত্বক সজীব রাখে। ওকে, তো দেখেন পানির উৎসগুলা কি কি। দেখেন আমরা জানি যে পানির পৃথিবীর যে 97% পানি কোথায় থাকে? সমুদ্রে। আমরা যে সুস্বাদু পানি, যে মিষ্টি পানি, এটার উপাদান হলো 2%-এর মতো। ঠিক আছে, এর মাঝে 68% পানি আমরা কি খাবারের কাজে ব্যবহার করে থাকি। ওকে, তো পানির অভাবে আমাদের কি কি রোগ হতে পারে দেখেন। পানি শূন্যতা, ডিহাইড্রেশন হতে পারে, মাথা ঘোরা, ক্লান্তি, প্রস্রাবের পরিমাণ কমে যাওয়া, প্রস্রাবের ইনফেকশন হতে পারে, কিডনি সমস্যা হতে পারে। ঠিক আছে, ত্বক শুষ্ক, মুখ শুকিয়ে যেতে পারে, রক্তচাপ কমে যেতে পারে, মানে ব্লাড প্রেশার কমে যেতে পারে। দেখেন, একজন প্রাপ্তবয়স্ক মানুষের দৈনিক 8 থেকে 10 গ্লাস পানি খাওয়া উচিত। দ্যাট মিনস আপনি 2 থেকে 3 লিটার পানি প্রতিদিন খাওয়া উচিত আমাদের। এটা একটু মনে রাখবেন, 2 থেকে 3 লিটার। ওকে, তো পানির দেখেন, গরম আবহাওয়া এবং ব্যায়ামের সময় পানির চাহিদা বেড়ে যেতে পারে, তখন কিন্তু আপনাকে বেশি পরিমাণে পানি খেতে হবে। আর আপনি পানি শূন্যতায় ভুগতেছেন কিনা সেটা কিন্তু সহজ একটা ওয়ে কি, সেটা সহজ ওয়ে হলো আপনি যখন নাকি ইউরিন পাস করবেন, তখন দেখবেন যে ইউরিন যদি আপনার মোটামুটি ভাবে ওয়াটার কালার টাইপের হয়, তখন সেটা কি আপনার পানির শূন্যতা নেই। কিন্তু আপনার যখন ওইটা ইয়েলো টাইপ হয়, মানে একদম পরিপূর্ণ ইয়েলো টাইপ হয়, হ্যাঁ, তখন আপনি বুঝতে হবে যে আপনার শরীর পানি শূন্যতায় ভুগতেছে। এবার দেখেন, পানির যে উৎসগুলো এখানে দেয়া আছে, যে নিরাপদ পানি, ঠিক আছে, বিশুদ্ধ পানি। বিশুদ্ধ পানি কি? জীবাণু মুক্ত, ব্যাকটেরিয়া, রাসায়নিক অন্যান্য দূষণ মুক্ত। নিরাপদ পানির উৎস কি কি? পানির শুদ্ধিকরণ কি? ফিল্টারিং এর মাধ্যমে শুদ্ধ করা যায়। সোলার ইন্সপেকশনের মাঝে, ক্লোরিনেশনের মধ্যে বাষ্পের মাধ্যমে, মানে পানি গরমের মাধ্যমে। তারপরে পানি সংরক্ষণ কিভাবে করা যায়। দেখেন, পানির দূষণের জন্য কি দূষণকারক কি কি? জীবাণু দূষণ করতে পারে, কীটনাশক দূষণ করতে পারে, ভারী ধাতু, রাসায়নিক পদার্থ। এটা রিটেনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। নিরাপদ পানি আমরা কই থেকে পাই? বিশুদ্ধ পানি কাকে বলে? নিরাপদ পানির উৎস কি? পানির শুদ্ধিকরণের পদ্ধতিগুলো কি কি? পানি সংরক্ষণের উপায় কি কি? পানির দূষণকারক উপাদানগুলো কি কি? ওকে, এটা একটু দেখবেন। তো দেখেন, আমরা এখান থেকে দেখেন এই চারটা আপনার একটু, আমি যখন পিডিএফ দিব আপনারা একটু দেখে নিন। তো এখান থেকে আপনারা হলো যে পিএইচটা একটু দেখবেন। দেখেন, ডব্লিউএসও এর মতে, মানে হো এর মতে আপনার হলো আমাদের বিশুদ্ধ পানির পিএইচ কত? 6.5 থেকে 8.5। এটা পরীক্ষায় আসতে পারে, এটা একটু মনে রাখলেই হবে। ওকে, তো আর অন্যগুলো একটু চোখ বুলিয়ে নিন, যদি মাঝে মাঝে তো এরকম ডিপ কোয়েশ্চেন আসে, সেখান থেকে চলে আসতে পারে। 6.5 পিএইচ। হ্যাঁ, পিএইচ। পিএইচটা কি? সেটা হলো আপনার অম্ল এবং হলো ক্ষারের যে ভারসাম্য, যে অবস্থা। ঠিক আছে, কত পার্সেন্ট থেকে কত পার্সেন্ট, এটার মান হলো 0.0 থেকে 14। ঠিক আছে, তো আপনার জিরোর কাছাকাছি যত হবে তত হলো কি অ্যাসিডিক, আর 7 বা এর উপরে যা 14 পর্যন্ত হবে সেটা কি ক্ষারীয়। তো এটা একটু মনে রাখবেন। তো পানির উপাদানটা কি? এটা ক্ষারীয় না, আবার অ্যাসিডিকও না। 6.5 থেকে 8.5। এবার দেখেন, আমরা হলো যে আঁশ জাতীয় যে খাবার, ঠিক আছে, এগুলো আমরা দেখবো। এটা রিটেনের জন্য গুরুত্বপূর্ণ, রিটেনে এখান থেকে কোয়েশ্চেন আসে। দেখেন, আঁশ জাতীয় যে খাবার, আঁশ জাতীয় যে খাবারগুলো আমরা কই থেকে পাই? শাকসবজি থেকে, ফলমূল থেকে, গম থেকে, চাল, ওটস, মটরশুঁটি, বাদাম থেকে, অন্যান্য যে উপাদান থেকে আমরা আঁশ জাতীয় আঁশ পাই খাবারের। দেখেন, প্রাপ্তবয়স্কদের দৈনিক 25 থেকে 35 গ্রাম আঁশ জাতীয় খাবার গ্রহণ করা উচিত। তো আঁশ জাতীয় খাবারের কাজ কি দেখেন, এটা আমাদের কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে, কোষ্ঠকাঠিন্য দূর করে, পেট ভরা রাখে, অতিরিক্ত খাওয়া প্রতিরোধ করে এবং আমাদের সুস্বাস্থ্যের অধিকারী করে। এবং আমাদের দেখেন, আঁশ জাতীয় খাবারের অভাবে কি হয়? আঁশের অভাবে কোষ্ঠকাঠিন্য হয়, পেটের সমস্যা, হৃদরোগের ঝুঁকি বাড়ে, এবং সবচেয়ে অ্যালার্মিং যে ব্যাপারটা আমাদের বর্তমানে হচ্ছে কোলন ক্যান্সার। আপনারা জানেন কি না, আমাদের যে আমাদের কথা সাহিত্যে, বিখ্যাত কথা সাহিত্যিক যে হুমায়ুন আহমেদ, উনি কিন্তু কোলন ক্যান্সারে মারা গেছিলেন। তো কোলন ক্যান্সার, যখন আপনি আঁশ জাতীয় খাবারগুলো খাবেন, আপনার কনস্টিপেশন হবে, এটা রেগুলার হবে, তখন সেখান থেকে আপনার কোলন ক্যান্সার হতে পারে। তারপরে দেখেন, খাদ্য সংরক্ষণ, এটা রিটেনের জন্য গুরুত্বপূর্ণ। আপনারা একটু দেখে নেবেন কিভাবে খাদ্য সংরক্ষণ করা যায়। ফ্রিজিং এর মাধ্যমে, তাপ প্রক্রিয়াকরণের মাধ্যমে, প্যাকেজিং এর মাধ্যমে, শুকনো করে, রাসায়নিক দ্রব্যাদি ব্যবহার। রাসায়নিক দ্রব্যাদি কি? সোডিয়াম বেনজোয়েট একটা অন্যতম রাসায়নিক, যেটা খাদ্য সংগ্রহের কাজ করে। তারপর দেখেন, রাসায়নিক খাদ্য সংগ্রহের ক্ষেত্রে কোন কোন রাসায়নিকগুলো ব্যবহার করা হয়। দেখেন, সোডিয়াম বেনজোয়েট, ঠিক আছে, এটা হলো ফলের রস, মুরগির মাংস, আচার, জুস, মিষ্টান্ন ইত্যাদি সংরক্ষণের জন্য সোডিয়াম বেনজোয়েট ব্যবহার করা হয়। এটা করে কি? ব্যাকটেরিয়া এবং ছত্রাকের বৃদ্ধি প্রতিরোধ করে। তারপরে দেখেন, সোডিয়াম ক্লোরাইড, যেটা আমরা খাঁটি বাংলা লবণ বলি। দেখেন, ঠিক আছে, দেখেন, আহ দেখেন, আমরা খাদ্য সংরক্ষণ করি, মাছ ও মাংসের সংরক্ষণ করে থাকি। দেখেন, পচন রোধ করে, পানির পরিমাণ কি করে দেয়? দ্রব্যের কমিয়ে দেয়। তো আমরা দেখেন লবণ মিশিয়ে থাকি কিসে? শুকটি, চামড়া ইত্যাদিতে আমরা কি করি? লবণ মাখাই, বা আমরা
ফলেও লবণ মাখিয়ে রেখে দেয়, সেটা কি দীর্ঘদিন থাকে। ক্যালসিয়াম প্রোপিওনেট, এটাও কি এক ধরনের খাদ্য সংরক্ষক। সেটা কি করে, সেটা কোথায় ব্যবহার করে, রুটি, কেক, ব্রেড, অন্যান্য যে বেকারি পণ্যে, ঠিক আছে। এটা করে কি মোল্ড বা ছত্রাক প্রতিরোধে ভূমিকা রাখে। তারপরে দেখেন পটাশিয়াম সোরবেট, এটা এক ধরনের খাদ্য সংরক্ষক। এটা করে কি ফল, সস, জ্যাম, জেলি ইত্যাদি ইত্যাদিতে ব্যবহার করা হয়। এটা করে কি ব্যাকটেরিয়া, ছত্রাক এবং মোল্ডের প্রতিরোধ করে। তারপরে বুটিরিক অ্যাসিড নামে একটা উপাদান আছে রাসায়নিক, সেটা কি করে, আমাদের খাদ্য সংরক্ষক হিসেবে কাজ করে। সেটা কোথায় কোথায় ব্যবহার করা হয়, পনির, দই, গুঁড়া দুধ ইত্যাদিতে ব্যবহার করা হয়, মানে দুগ্ধজাত উপাদানে। এটা পচন রোধ করে এবং স্বাদ বজায় রাখে। ঠিক আছে। তো এই ছিল যে আজকের আমাদের হলো টোটাল যে ক্লাসের যে ওভারভিউ। আপনারা হলো আসলে অ্যাকচুয়ালি আপনার হলো, যদি আমি পুরো টপিক যদি ধরে ধরে আলোচনা করতে চাই, তাহলে আপনার 3-4 ঘন্টা এই টপিক শেষ হবে না। তা আমি মোটামুটি যেগুলো গুরুত্বপূর্ণ, যেখান থেকে কোয়েশ্চেন আসবে, ওইটার একটি ওভারভিউ এবং আমি আলোচনা করলাম, যেগুলো কনক্রিট, খুবই গুরুত্বপূর্ণ। তো আপনারা এখান থেকে একটু এই স্লাইডগুলো থেকে একটু চোখ বুলিয়ে নেবেন এবং আপনারা বইটা ফলো করবেন। ঠিক আছে, এবং এটার পিডিএফটা আমি আপনাদেরকে দিয়ে দিব, ওইখান থেকে আপনারা একটু দেখে নেবেন। আর আপনাদের যদি যে কোনো ধরনের সমস্যা, আমাকে ইনবক্স করবেন এবং গ্রুপে টেক্সট করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনারা নিজের অ্যাক্টিভ মেসেঞ্জার গ্রুপ খুলে নিতে পারেন। ওকে। আর এখন আপনাদের হলো আজকের ক্লাস সম্পর্কে আপনাদের ক্লাসটি কেমন লাগছে, এবং আপনারা আরো কিরকম চান ক্লাস, সেটার আপনারা এখন আমার সাথে সরাসরি কথা বলতে পারবেন এটা নিয়ে। হ্যাঁ, আমাকে এখন প্রশ্ন জিজ্ঞেস করতে পারবেন। আমি ঠিক আছে, আপনারা প্রশ্ন জিজ্ঞেস করতে পারবেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমাদের ক্লাস কবে কবে হবে আর কি? কোন বার হবে? আর হচ্ছে আমাদের যে সায়েন্স ককটেল বইয়ে যে 4500 কোশ্চেন আছে, আমরা কিভাবে হ্যাঁ, হ্যাঁ, সেটা পড়বো? ওই যে পড়ে ফেলবো কিভাবে আমি বলি। যেমন আজকে আপনাদেরকে কি দিলাম, খাদ্য পুষ্টির উপরে। নেক্সট আমি যে ক্লাসটা নিব সেটার উপরে আমি আপনাদেরকে দিব যে এই ওইগুলো পড়বেন, এবং আপনারা পড়ার পর আমাকে একটু আপনারা জিজ্ঞেস করবেন। ঠিক আছে, যে কোনো জিনিস, কোনো টপিক যদি আপনারা না বোঝেন, কোনো প্রশ্ন যদি আপনারা না বোঝেন, আমাকে প্রশ্ন করবেন। তখন আমি বা গ্রুপে প্রশ্ন করবেন বা আমাকে ইনবক্স করবেন, আমি সেটা বুঝিয়ে দেবো। ঠিক আছে। তো আমরা কিন্তু এই যে দেখেন, এই খাদ্য পুষ্টি থেকে আমরা কিন্তু অনেকগুলো পড়ে ফেলছি। আজকে যে পরীক্ষাটাকে আপনারা সবাই দিছেন, প্রায় 200 কোয়েশ্চেন কিন্তু আমরা পড়ে ফেলছি এখান থেকে। ঠিক আছে। এই অধ্যায়ে যদি কোনো কোয়েশ্চেনে আপনাদের কনফিউশন থাকে, প্রিভিয়াস কোয়েশ্চেনে, আপনারা এটা দাগাবেন, দাগায় আমাকে ছবি তুলে পাঠাবেন যে এটা কি কেন হলো বা আমি এটা বুঝতেছি না। জি স্যার। হ্যাঁ। তারপরে আপনাদের অন্যজনের কোয়েশ্চেন করতে পারেন। আর আপনাদের ক্লাসটা আসসালামু আজকে আলাইকুম কেমন স্যার। লেগেছে একটু বলবেন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ক্লাস কেমন লেগেছে আপনাদের? জি স্যার, অনেক ভালো লেগেছে স্যার। স্যার আপনাকে দেখতে ভালো আর ভালো লাগতো আর কি। আচ্ছা, আচ্ছা, সমস্যা নেই, দেখার ব্যবস্থা ইনশাল্লাহ হবে। ঠিক আছে, ব্যাপার না। স্যার আরেকটা বিষয় হচ্ছে স্যার, স্যার এখন আমরা কি মানে কোন স্টাইলে পড়বো স্যার? এখন যেহেতু 2.5 থেকে 3 মাস সময় আছে, হ্যাঁ, 3 মাস। এখন কি রিটেনের এগুলা কি স্যার, বড় প্রশ্নগুলো কি না, না, যেভাবে না, স্লাইডে না, দিচ্ছেন না, এইভাবে না, 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 পড়বো না, নাকি আপনারা, না, 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 ওই থেকেই আপনারা পড়বো? এখন রিটার্ন দরকার নেই, রিটার্ন দরকার নেই। আপনারা, আমি রিটার্নটা কি কারণে, যে আপনাদের রিটেনে, আপনারা যারা আমার এই ব্যাচে ভর্তি আছেন, আমি আপনাদেরকে বলছি, আপনাদেরকে আমি ফ্রি সার্ভিস দেবো রিটেন বিজ্ঞানে, আমি সর্বোত্তক সহায়তা করবো। এতটুকু আপনারা এনশিওর থাকেন। আমি নোট পাতি যা কিছু লাগে ওইগুলো দিয়ে আপনাদেরকে সহায়তা করবো, যারা এই ব্যাচে যারা ভর্তি আছে। ওকে। সো ইয়ার কোনো দরকার নেই, আমি একদম শর্ট করে দিব। যেটা অন্যরা 1 বছরে বুঝবে না রিটেন, সেটা আপনারা 1 মাসে বুঝে পারবেন ইনশাল্লাহ। আমার কাছে একদম টোটাল 100 মার্কের একদম সুন্দর করে হ্যান্ড নোট তৈরি করা আছে। আমি দরকার হলে গুরুত্বপূর্ণ করে ক্লাস নিয়ে দিব। আপনারা এখন হলো আমি যা যা পড়াইছি ওটা ভালোভাবে প্রিলিটা পড়বেন। এখান থেকে আপনার রিটেনের অনেক কিছু পেয়ে যাবেন। আর রিটেনের যে কোয়েশ্চেন গুলো আমি প্রতি ক্লাসের আগে আগে আমি আপনাদেরকে দিব, আপনারা একটু সংগ্রহে রাখবেন, বা যদি রিটেন বই থাকে ওখান থেকে দেখবেন, বা আমি টোটাল কোয়েশ্চেন গুলো একটা পিডিএফ করে আমি আপনাদেরকে দিয়ে দিব। ওখান থেকে আপনারা একটু দেখবেন যে কোন কোন কোয়েশ্চেন গুলো আছে। আপনারা জাস্ট হলো কোয়েশ্চেন গুলো মনে রাখবেন, এই প্রিলি পড়ার সময় যে এটা রিটেনে আসে, এটুকু মনে রাখলেই আপনি অন্যদের থেকে 50% রিটেনে এগিয়ে যাবেন ইনশাল্লাহ। তাহলে স্যার এর জন্য মেইন ফোকাসটা ওই যেটা যেটা বই কিনছি আমাকে ওটাতেই স্যার। হলো, হ্যাঁ, আমাকে হলো প্রিলিটা পাস করতে হবে, বুঝছেন। আর হলো রিটেনে কি করা লাগবে, আমি তো আছি, কোনো টেনশন নিয়ে না। শুধু বিজ্ঞান না, আমার কাছে সকল ধরনের রিসোর্স আছে। সো কোনো ধরনের টেনশনের কোনো দরকার নেই। ঠিক আছে।
হ্যাঁ, তারপরে আপনাদের স্যার সায়েন্সের জন্য দৈনিক কতক্ষণ আর কি আমরা সময় দিব সায়েন্স সাবজেক্টের জন্য? সায়েন্স সাবজেক্টটা তো খুবই গুরুত্বপূর্ণ। আপনার প্রিলি 15 মার্ক, রিটেনে আছে আপনার হলো প্রায় 100। সো আমি বলবো যে আপনারা যদি নন সায়েন্স ব্যাকগ্রাউন্ডের হয়ে থাকেন তাহলে আপনারা সায়েন্সটা একটু গুরুত্ব দিয়ে পড়েন। ঠিক আছে, একটু গুরুত্ব দেন। আপনি দৈনিক, আপনি প্রতিদিন পড়েন সায়েন্সটা, প্রতিদিন 1 আওয়ারই পড়েন। ঠিক আছে, প্রতিদিন পড়েন রেগুলার, কারণ এখানে কিন্তু নানান ধরনের কোয়েশ্চেন, নানান টাইপের, আপনি ভুল করতে পারেন কোয়েশ্চেন। জি ঠিক স্যার। আছে, ম্যাক্সিমাম ভুল করে আর কি। আচ্ছা, নেটওয়ার্ক হলো প্রথমে একটু ইস্যু ছিল মনে হয়, শেষের দিক পরে কি আর কোনো নেটওয়ার্ক ইস্যু ছিল, কোনো সমস্যা হয়েছিল? না স্যার, সেরকম সমস্যা ছিল না, একটু একটু আর কি কেটে যেত, আচ্ছা, কিন্তু না ক্লাস অ্যাকচুয়ালি হচ্ছে। আসলে আমার আসলে কি করার বলেন না, আপনার কাছে আমি মোবাইল নেট, ওয়াইফাই দুইটাই ইউজ করতেছি, যেটা ইয়ে হয়। এখন এর চেয়ে ভালোভাবে মনে হয় না আমি ইয়ে করতে পারবো। যদি কখনো কোনো কিছু সমস্যা থাকে, কোনো টপিক বা কোনো ইয়ে যদি ইয়ে থাকে, আমি আপনারা যদি বলেন আমি পরে সেটা একটু শর্ট করে ভিডিও রেকর্ড করে আপনাদেরকে দিয়ে দিতে পারবো। যেটা আপনারা পরে না বুঝলে সেটা পরে আমি ইয়ে করবো আর কি। ঠিক আছে, আপাতত এখন ইন্টারাপ্ট করার দরকার নেই। নেক্সট, পরে কি কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন। স্যার ওই মেসেঞ্জার গ্রুপ যেটা বলছেন ক্রিয়েট করতে, ওটা আমি 2 দিন আগেই, 2 না 4-5 ঠিক দিন আছে, আগেই ভেরি করছি গুড, স্যার। আপনি খুব মানে অ্যাডভান্স। 12 জন আছে। থ্যাংক ইউ। আপনি ওখানে হ্যাঁ সবাইকে নিয়ে, এবং যেগুলো নোটপাতি এবং আমি যেগুলো গ্রুপে যেগুলো শেয়ার করবো, আমি তো ওখানে নেই, ওগুলো আপনি হলো নিয়ে ওখানে গ্রুপে দিয়ে দিবেন মেসেঞ্জারে। ঠিক আছে, দিয়ে ওইটা খুব একটা ভালো একটা প্ল্যাটফর্ম। ওকে, আপনাদের নিজেদের মতো আপনারা আলোচনা করবেন নিজেরা। আর হলো এই যে আমি শুধু এটা না, অন্যান্য সাবজেক্টেরও আমি টুকটাক ফ্রিলি নোট দেওয়ার চেষ্টা করবো, এবং আমি অন্যান্য বিষয়, এবং সামনে আপনাদের হলো প্রাইমারি পরীক্ষা আসতেছে, বড় সার্কুলার হবে আর কি। ঠিক আছে, প্রাইমারিতে আপনার গ্রেড বাড়তেছে এবং হলো সুযোগ সুবিধা বাড়তেছে। আমি চাচ্ছিলাম হলো প্রাইমারিতে আপনার ইয়ে করব, কিছু ক্লাস নেবো আর কি। আপনারা এখানে অংশগ্রহণ করেন, এবং আপনারা যারা এই বেসে ভর্তি আছেন তাদেরকে আমি ওই যদি কোর্স শুরু করি, ওখানে ওখানে আপনাদেরকে আমি ফ্রি করিয়ে দিব আর কি ওটা। ওকে, ম্যাথ বেশি প্রবলেম না? আচ্ছা, ম্যাথ বেশি প্রবলেম, এটা এত আপসেট হওয়ার কিছু নেই। অল্প অল্প করে শুরু করতে হবে। আমি যেরকম বিজ্ঞান বলছি ওরকম আমি আপনাদেরকে ওইটা একদিন একটা ক্লাসে আমি আপনাদেরকে দেখাবো, যে এই কঠিন ম্যাথ গুলো আপনাকে কিভাবে আপনারা জয় করবেন। আর আমি হলো এই যে রেকর্ড ভিডিও গুলো আমি একটু কালকে একটু আমি আপলোড দিব, আপনারা একটু কাইন্ডলি আপনাদের একটু শেয়ার করবেন আপনি। ঠিক আছে, এই ক্লাসটা একটু শেয়ার করবেন, কেমন? স্যার, স্যার একটা বিষয় হচ্ছে স্যার, আপনি যেমন স্যার এই আজকে পড়া দিছিলেন, পরীক্ষা নিছেন, হ্যাঁ, ওইভাবে যদি স্যার আইসিটি কম্পিউটার ওটা যদি স্যার হ্যাঁ, দিব একটু দেব আগায় দেব আগায় দেব দেব, আমাকে একটু ইয়ে দেন, আমি একটু চাকরি বাকরি নিজের বিভাগীয় পরীক্ষা সহ হাবিজাবি অনেক কিছু, ভাইবা টাইবা হাবিজাবি সহ অনেক ব্যস্ততার মাঝে যাচ্ছে তো। তো আমি দেব, সমস্যা নাই, ওইগুলো থেকে আমি পরীক্ষা নিব। স্পেশালি আপনারা এখানে টাকা দিয়ে ভর্তি হয়েছেন, আমি চেষ্টা করবো আপনাদেরকে সর্বোচ্চ সাপোর্ট দেওয়ার জন্য, সর্বোচ্চ। একটা ফ্রি একটা গ্রুপ, আর হলো আপনাদের গ্রুপ এক না, এটা শুধু মনে রাখবেন। হ্যাঁ, অন্য যে কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, বলেন। স্যার হচ্ছে আমি 47-এর আপনার সায়েন্স ককটেল ওটা পড়ছি, কিন্তু স্যার হচ্ছে যে বললেন যে কিছু কারেকশন আছে। তো হ্যাঁ, স্যার যদি কারেকশনের পিডিএফটা কাইন্ডলি শেয়ার করলে আচ্ছা আচ্ছা, তাহলে হচ্ছে ঠিক আছে, ঠিক পরে আছে, আমি দাগিয়ে আপনাদেরকে দিয়ে ওভাবে দিব, আমি পড়তে পারবো। আপনাদেরকে দিয়ে দিব। হ্যাঁ, আপনাদেরকে আমি স্যার, দিয়ে দিব। ওটা ওটা আমার আছে স্যার, আমি স্যার পাইছিলাম হচ্ছে স্যার, ওটা আমি হ্যাঁ, দিয়ে দেবো ওখানে আছে, মেসেঞ্জারে। ওখানে আছে, ওখানে মিনিমাইজ করা, আমি আপনাদেরকে ডিটেলস দিয়ে দিব আর কি, সমস্যা নেই, টেনশনের কিছু স্যার নেই। আমি তো হচ্ছে অ্যাকচুয়ালি ফ্রি গ্রুপ থেকে জয়েন করেছি। তো আচ্ছা আচ্ছা স্যার যদি কাইন্ডলি আচ্ছা, গ্রুপে আমি যদি ওখানে, আপনি দিয়ে আমাকে দিতেন। একটু নক করেন ফেসবুকে, ইয়াতে ইনবক্সে, আমি আপনাকে দিয়ে দিব। জি জি, থ্যাংক ইউ স্যার। ওকে, তারপর কোনো কোয়েশ্চেন আছে?